প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আজ আবার আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর রসায়ন বিষয় নিয়ে হাজির হলাম। গত একটি ক্লাস আমরা করেছি তৃতীয় অধ্যায়ে। আজকে আবার তৃতীয় অধ্যায়ের উপরে আরো একটি ক্লাস করব। তো কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুজিত কুমার বারোই, সিনিয়র শিক্ষক, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা এবারে সরাসরি পাঠে চলে যাই। দেখো এখানে একটি নিচের ছকটি দেখো, ছকটি কিন্তু আসেনি। দেখো এখানে কি আছে, দেখো ছক বলতে এখানে একটা ডায়াগ্রাম আছে। ডায়াগ্রামটিতে দেখতে পাচ্ছি আমরা কেন্দ্রে একটি ছোট বৃত্ত আছে, আবার এখানে একটা সার্কেল আছে, সার্কেলেও কিন্তু ছোট আরেকটা বৃত্ত রয়েছে। তো এটা আসলে কি দেখি তো, এই জিনিসটি কি আসলে দেখো, এটা আসলে হাইড্রোজেন। হাইড্রোজেন দেখো কেন্দ্রে একটি গোল মানে একটি প্রোটন রয়েছে। প্রোটন সংখ্যাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। তো প্রোটন রয়েছে আর একটি ইলেকট্রন রয়েছে, তাই না? এখানে কিন্তু কোনো নিউট্রন নেই। উপরেরটি হলো ভর আর নিচেরটি হলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। যেহেতু এখানে আমরা জানি ইলেকট্রনের কোনো ভর নেই, আপেক্ষিকভাবে আমরা শূন্য ধরি, এজন্য এটা কিন্তু ভর 1। আবার দেখো এখানে দেখো কেন্দ্রে দুটো বৃত্ত লক্ষ্য করা যাচ্ছে। একটি আর এখানে তো একটি সার্কেল একটি রয়েছে, তার মানে এখানে একটি নিউট্রনের আবির্ভাব ঘটছে। তাহলে আমরা এটারও প্রোটনের ভর যা, নিউট্রনের ভর কিন্তু তাই। তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়। দেখো উপরে 2, ভর সংখ্যা হলো 2 আর নিচে কিন্তু প্রোটন সংখ্যা 1। আর এই H এটা হলো হাইড্রোজেন। আবার এখানে আরো একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা। দেখো কেন্দ্রে এখন তিনটি ছোট ছোট গোল দেখা যাচ্ছে, অর্থাৎ দুটো নিউট্রন একটা প্রোটন, আর এখানে বাহিরে একটি ইলেকট্রন রয়েছে। তো এই তিনটা জিনিসের ভর 3, এইজন্য এখানে 3 লেখা হয়েছে আর এখানে 1 লেখা হয়েছে। তো এবারে দেখো এখানে কি কতগুলো জিনিস রয়েছে, কতগুলো জিনিস, এখান থেকে এক ধরনের রশ্মি নির্গত হচ্ছে, তাই না? এটাকে বলা হয়, দেখো এখানে গ্রিক অক্ষর আলফা, আলফা কণা এখান থেকে নির্গত হচ্ছে। তো এখন যদি আমরা এখানে একটা সীসার টুকরোর ভিতরে আমরা একটা গর্ত করে এখানে কিছু তেজস্ক্রিয় পদার্থ রেখেছি। তেজস্ক্রিয় পদার্থ মানে কি, যে সমস্ত পদার্থ থেকে সবসময় কি হয়, অনবরত বিভিন্ন প্রকার রশ্মি নির্গত হয়, সেগুলোকে তেজস্ক্রিয় রশ্মি, রশ্মিগুলোকে তেজস্ক্রিয় রশ্মি বলে, এবং এই মৌলটিকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। তো এই রশ্মিগুলো যখন এখান থেকে বিকিরিত হচ্ছে, আমি যদি এখানে একটি চৌম্বক ক্ষেত্র মধ্যে এই পরীক্ষাটি করি, তাহলে কিন্তু দেখো এই রশ্মি, তিনটি রশ্মি তিন দিকে চলে গেছে। একটি রশ্মি বিকর্ষিত হচ্ছে, একটি রশ্মি আকর্ষিত হচ্ছে, আর একটি রশ্মির উপরে কোনো এই ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব নেই। তার মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা আলফা কণা আকর্ষিত হয়, বিটা কণা বিকর্ষিত হয়, এবং গামার উপরে চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব নেই। তো এখানে দেখো আমরা হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন লিখেছি, এখানে শুধু একটা প্রোটন, যে জিনিসটি আমাদের আগের ছকে ছিল, এখানে ওই ছকটি কিন্তু এখানে লেখা হয়েছে। এখানে দেখো একটি প্রোটন একটি নিউট্রন, এখানে রয়েছে কি একটি প্রোটন দুটি নিউট্রন। ভর সংখ্যা কিন্তু দেখো এটা 1, এটা 2, এটা 3। এখানে কিন্তু এখানে যে লাল প্লাস দ্বারা প্রোটনকে নির্দেশ করা হয়েছে, এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য সেটা আমি তুলে ধরলাম। একইভাবে এই সবুজটি দ্বারা যে নিউট্রন সংখ্যা বোঝানো হয়েছে তাও আমি এখানে উল্লেখ করলাম। তো আজকের আমরা যে সমস্ত কথাগুলো বললাম, আজকের যে জিনিসগুলো বললাম, এ থেকে কিন্তু আমরা একটা জিনিসে একটা সিদ্ধান্তে নিতে পারি আজকে আসলে পাঠটি কি হতে পারে। আমরা একটু আন্দাজ করতে পেরেছি, কারণ এখানে দেখো হাইড্রোজেনের 3টি কণিকার আবির্ভাব করেছে, তাই না? তা এগুলোকে যদি প্রোটন সংখ্যা যদি একই হয় এবং নিউট্রন সংখ্যা যদি ভিন্ন হয়, তাহলে সেগুলোকে কিন্তু আইসোটোপ বলা হয়।
তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কিন্তু হবে আইসোটোপ, তাই না? তাহলে দেখি আমাদের আজকের পাঠ হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। তো দেখি আমরা কোন কোন মৌলের আইসোটোপ আছে এবং সেগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয় সেগুলি আমরা একটু করার চেষ্টা করছি। তো এই পাঠটি যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে এখান থেকে আমরা কি কি করতে পারবো দেখো তো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি করতে পারবে? তেজস্ক্রিয় আইসোটোপের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। তোমরা কিন্তু এটা করতে পারবে। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। তারপরে আইসোটোপের ক্ষতিকর প্রভাব বর্ণনা করতে পারবে। আইসোটোপে শুধু যে উপকারী করে তা না কিন্তু, অর্থাৎ এই যে রশ্মিগুলো নির্গত হয় আলফা বিটা গামা এগুলো কিন্তু যেমনি উপকারী তেমনি কিন্তু তার চেয়ে বেশি আবার অপকারীও বটে। তো এখানে দেখো, এখানে কতগুলো কণিকা রয়েছে, কণা রয়েছে। এই কণাগুলো থেকে হয়তো তোমরা অস্পষ্ট দেখতে পাচ্ছ অনবরত বিভিন্ন প্রকার রশ্মি নির্গত হচ্ছে, বিভিন্ন প্রকার নির্গত হচ্ছে রশ্মিগুলো। দেখো এইগুলো, দেখো এখানে আমি তোমাদের জন্য কি দেখো, এখানে আলফা কণা, এখানে বিটা, এখানে গামা। দেখো আলফা কণাগুলো বিটা কণা আর গামা রশ্মিটার একটা ওয়েভ আকার দেখছো, এখানে হয়তো দেখতে পাচ্ছ না তোমরা। তো এখানে আমরা আলফা কণিকা বিটা কণিকা গামা কণিকা দ্বারা কি দ্বারা এগুলোকে প্রভাবিত করতে পারে বা কতটুকু এর ভেদন ক্ষমতা রয়েছে সেটা কিন্তু বোঝানো হয়েছে। দেখো আলফা কণিকা একটা কাগজ দ্বারা, আলফা যে রশ্মিটা আছে আলফা রশ্মিকে আমরা একটা কাগজ দ্বারাই প্রতিহত করতে পেরেছি। তো এখানে কিন্তু বিটা, দেখো বিটা কণিকাটি তো কাগজকে ভেদ করে হাত পর্যন্ত চলে গেছে, তাই না? হাত পর্যন্ত চলে গেছে। তো হাত দ্বারা প্রতিহত করা গেল। গামা রশ্মি কিন্তু দেখো এখানে কাগজের ভিতর দিয়ে, হাতের ভিতর দিয়ে, এখানে একটা গ্লাস রয়েছে পানির ভিতর দিয়ে চলে গিয়ে এখানে কোথায় গিয়ে থামলো? এক টুকরা সীসা ছিল, সীসারও প্রায় অতিক্রম করে চলে গেছে, তাই না? তার মানে গামা রশ্মির ভেদন ক্ষমতা হলো সবচেয়ে বেশি। এখানে দেখো আরেকটা হচ্ছে নিউট্রনে কি করতে পারে? দেখো এখানে তোমার কাগজকে ভেদ করতে পারছে, হাতকে ভেদ করছে, পানির অর্ধাবধি গেছে কিন্তু পানিকে পুরো যেতে পারে না। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি দেখছো, এখান থেকে আমরা দেখতে পেলাম যে আসলে কোন রশ্মিটির ভেদন ক্ষমতা কেমন। তো ঠিক আছে, এখন দেখো পরবর্তীতে কি আসে। এই দেখো আগের কথাটি এখানে আবার রিপিট করা হয়েছে। আলফা কণিকা কাগজ পর্যন্ত যেতে পারে, কাগজ দ্বারা প্রতিহত করা যায়। বিটা কণিকাকে অ্যালুমিনিয়াম শীট পর্যন্ত আমরা দেখেছিলাম। গামা রশ্মি কিন্তু কি দিয়েই করা যায়? দেখো এই যে সীসা, স্টিল, কনক্রিট এই সমস্ত জিনিসও ভেদ করে যেতে পারে। কিছু কিছু আংশিক ভেদ করতে পারে না, আবার আংশিক ভেদ করতে পারে। আগের অবস্থাটাই আমাদের কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখো এখানে পেপার, অ্যালুমিনিয়াম, এই কথাগুলো এখানে রয়েছে। তো এবারে দেখো, এবারে আমাদের এখানে কি রয়েছে, এখানে তোমরা কি বুঝতে পারে ক্লিয়ার দেখতে পাচ্ছ যে গোল একটা বৃত্ত আছে, তার ভিতরে ছোট 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 তিনটি অ্যাশ কালার আছে, আরেকটি কিন্তু আবার গোলাপি কালার রয়েছে। তো এই গোলাপি কালারটা আসলে প্রোটন আর এই তিনটা কিন্তু নিউট্রন। তো প্রোটন কয়টি রয়েছে? প্রোটন তো দেখা যাচ্ছে একটি, তাই না? তাহলে এই জিনিসটি কিন্তু হাইড্রোজেন হবে, কারণ প্রোটনের উপর ডিপেন্ড করবে এটা কোন মৌল। তো আমরা দেখি এখানে দেখো, এই যে এখানে দেখো নিচে এক আছে হাইড্রোজেন এবং 4 হলো কেন? একটি প্রোটন আর 3টি নিউট্রন রয়েছে এখানে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটি হাইড্রোজেনের আইসোটোপ বটে। আমরা আগে দেখেছিলাম 3টি, ওই 3টিকে কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়। এখন যেগুলো দেখতে পাচ্ছি দেখো, এগুলো আমরা দেখতে পাবো কোথায়? এগুলো বিজ্ঞানীরা গবেষণাগারে তৈরি করেছে এই আইসোটোপগুলো। এখানে দেখো কি আছে, এখানে রয়েছে একটি প্রোটন 4টি নিউট্রন। তাহলে মোট আছে কত নিউক্লিয়াসে? মোট আছে 5, তার মানে এর ভর হবে 5। আমরা আগেই বলেছি প্রোটন বা নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, অর্থাৎ 1838 বা 1840 গুণ হালকা প্রোটন থেকে একটা ইলেকট্রন। তো এখানে 5 যেহেতু আছে তাহলে তার ভর হবে 5। নিচের সংখ্যা কিন্তু একই হবে, কারণ প্রোটন সংখ্যা হলো নিচে। তো দেখো প্রোটন সংখ্যা হলো নিচে, আর ভিতরে নিউট্রন আর প্রোটনের যোগফলগুলো আমরা দেখেছি।
একইভাবে এখানে দেখো আরো একটি নিউটন বেড়েছে, তাহলে কি হবে এখানে, এই যে এখানে আমরা লিখব 6, নিচে যা আছে তাই 6। একইভাবে দেখো ওইখানেও একই অবস্থা। তো এইখানে যে চারটি আইসোটোপ দেখলাম, এই আইসোটোপ গুলো আসলে প্রকৃতিতে পাওয়া যায় না। এই আইসোটোপ গুলো আমরা, এই আইসোটোপ গুলো কোথায় পাবো? এই আইসোটোপ গুলো বিজ্ঞানীরা গবেষণা করে তৈরি করেছে। তো এবার দেখো এই হাইড্রোজেনের এই আইসোটোপ গুলো গবেষণা করে প্রস্তুত করা হয়েছে। তো এখন প্রকৃতিতে পাওয়া যায়, আমরা আগেই দেখেছি হাইড্রোজেনের 3টি আইসোটোপ আমরা প্রকৃতিতে পেয়েছি। শুধু তো হাইড্রোজেনের আইসোটোপ না, আরো কিন্তু অন্যান্য মৌলেরও আইসোটোপ রয়েছে। দেখি এখানে অনেকগুলো আইসোটোপ তোমাদের জন্য আমি লিখে রেখেছি। কার্বন 13, কার্বন 14, রুবিডিয়াম 87, স্ট্রোনশিয়াম 90, তারপরে ইন্ডিয়াম 115, টেলুরিয়াম 130, আয়োডিন 131, সিজিয়াম 137, তারপরে ল্যান্থানাম 138, সামারিয়াম 147 এবং সামারিয়ামের 148, লুটেশিয়াম আছে 176, রেডিয়াম 187, অসমিয়াম 186, রেডন 222, রেডিয়াম আছে 226, তারপরে থোরিয়াম 235, থোরিয়াম 232। দেখো এই দুটো এখানে কিন্তু কয়েকটি প্রতীক একই আছে, তার মানে একই মৌলের ভর সংখ্যা ভিন্ন। আবার এখানে ইউরেনিয়াম 234, আবার 238, এগুলো হলো পরস্পরের আইসোটোপ। আইসোটোপটা সংখ্যাটা তোমরা জানো কিনা দেখো, যে কিছু কিছু পরমাণু আছে যে তাদের প্রোটন সংখ্যা 1 কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, সেগুলোকে কিন্তু আমরা আইসোটোপ বলি। দেখো এখন আইসোটোপের ব্যবহার, আইসোটোপের ব্যবহার আমরা কোথায় কোথায় আমরা এই জিনিসগুলো দেখতে পাই। দেখো এখানে একটি কঙ্কাল রয়েছে, কঙ্কালের পা রয়েছে, এখানে একটু কি আছে, একটু অন্য কালার কি তোমরা দেখতে পাচ্ছ, একটু অন্য কালার করে রেখেছি, কারণ ওখানে একটু তার ব্যথা বা সমস্যা আছে, এজন্য কিন্তু ওটা দেখানো হয়েছে। দেখো তাহলে আমরা আইসোটোপের ব্যবহার আমরা চিকিৎসা ক্ষেত্রে, প্রথমে আমরা চিকিৎসা ক্ষেত্রে আমরা আইসোটোপকে নিয়ে আসলাম। দেখো এখানে একটি লোক ডাক্তারের কাছে, এক মহিলা ডাক্তারের কাছে চিকিৎসায় নিতে আসছে, একে শোয়ানো হয়েছে। তারপরে এখান থেকে এর সমস্যাটা কি দেখো, এখানে দেখা যাচ্ছে কম্পিউটারে, এগুলো যদি আমরা দিই তাহলে কম্পিউটারে কিন্তু কোথায় কি সমস্যা আমরা দেখতে পাবো। দেখো এখানে যখন এই আইসোটোপ ইউজ করা হবে তখন কোথায় কোথায় তার সমস্যা ওগুলো কিন্তু কম্পিউটার ভেসে আসবে। দেখো এই যে এই লোকটিকে কি করা হয়েছে, টেকনিশিয়াম 99 এম দ্বারা মেটাস্টামলকে বোঝানো হয়েছে, আইসোটোপ দেহের হার বেড়ে যাওয়ায় কোথায় কোন কেন ব্যথা হচ্ছে তা নির্ণয়ের জন্য ইনজেকশন দিলে বেশ কিছু সময় পরে পর্দায় দেখা যায় হাড়ে কোথায় কি সমস্যা। অর্থাৎ এই টেকনিশিয়াম 99 যদি ইনজেকশন পুশ করা হয় তাহলে হাড়ের ব্যথায় কোথায় ব্যথা, কেন ব্যথা, এই জিনিসগুলো আমরা কিছু সময় পরে কম্পিউটারের স্ক্রিনে আমরা এগুলি দেখতে পাবো। এই পর্যায়ে দেখো গামা রশ্মি, দেখো গামা রশ্মি দিয়ে আমরা কি করতে পারি, এখানে গামা রশ্মি দেখানো হয়েছে। গামা রশ্মি দিয়ে দেখো কোবাল্ট 60, নিচের সংখ্যাটি কত 27, অর্থাৎ এটা হলো তার পারমাণবিক সংখ্যা। তো এখানে দেখো গামা রশ্মি দ্বারা এই একটি লোক আছে ডাক্তার, তাকে ট্রিটমেন্ট করছে, এখান থেকে গামা রশ্মি কিন্তু তার শরীরের ভিতরে পড়তেছে, শরীরের ভিতরে পড়তেছে, শরীরের উপর পড়তেছে। তো এটা করে যে ব্লিডিং করতেছে, এখানে বুঝতেই পারছো যে এখান থেকে গামা রশ্মিটা এসে তার শরীরের উপরে পড়তেছে। তো আসলে কিছু কিছু রশ্মি আছে সেগুলোতে কি হয়, সেগুলোতে কিন্তু অনেক রোগ জীবাণুকে মেরে ফেলতে পারে এই গামা রশ্মি দ্বারা। দেখো এখানে কি হয়েছে, দেখো এখানে এই লোকটির আসলে ক্যান্সার হয়েছে, এই লোকটির কি হয়েছে, ক্যান্সার হয়েছে। তো ক্যান্সারের কোষগুলো তোমরা দেখো, ক্যান্সারের কোষগুলো এই যে এখানে কোষগুলোকে নষ্ট করে ফেলছে। দেখো স্বাভাবিক কোষের কালারটা কি, আকৃতি কেমন, আর ক্যান্সার কোষ কিন্তু আকৃতি ভিন্ন করে ফেলছে। তো ভিন্ন করে ফেলছে, এই জন্য এই রশ্মিটি যখন এখানে পড়বে তখন এই ক্যান্সার কোষকে সে ধ্বংস করে ফেলবে, এই স্বাভাবিক কোষকে কিন্তু সে ধ্বংস করবে না। গামা রশ্মি, এই যে এখান থেকে আমরা গামা রশ্মি নিক্ষেপ করছি এই ক্যান্সার কোষের উপরে, তাই না? ঠিক আছে। তো দেখো ক্যান্সার চিকিৎসায় বলছে এখানে নিরাময়ের জন্য কোবাল্ট 60 থেকে নির্গত গামা রশ্মি থেকে গামা রশ্মি নিক্ষেপ করে
ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করা হয়। চিত্রের ভিতরে আমরা সহজেই জিনিসটি বুঝতে পেরেছি। তো চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখেছি, ইতিমধ্যে আমরা দেখেছি গামা রশ্মি দ্বারা কি করেছি, আমরা করেছি হাড়ের কোথায় ব্যথা হবে এগুলো যদি আমরা ইনজেকশন দেই, তাহলে আমরা এগুলো দিয়ে কোথায় ব্যথা হচ্ছে, কেন ব্যথা হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখতে পেরেছি। আবার আমরা দেখতে পেরেছি যদি কোথাও ক্যান্সার হয়, ক্যান্সারের কোষগুলোকে কিভাবে আমরা ধ্বংস করেছি। তো আমরা দেখি আরো কোথায় কোথায় আমরা এই রশ্মিগুলোকে ব্যবহার করতে পারি। তো দেখো এখানে একটি চিত্র দেখা যাচ্ছে। লোকটার এই দেখো এটা হলো তার অন্য নালী, তাই না? অন্য নালীর কথা বোঝানো হয়েছে এইভাবে। তো এখানে দেখো এই জায়গাটাকে কি বলে, এখানে এই জায়গাটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। তো তোমরা অনেকেই দেখেছো, হয়তো দেখেছো, এখন আর এই রোগটি তেমন নেই। আগেকার মানুষের গলায় ফুলে যেত, গলা ফুলে মোটা হয়ে যেত, ঝুলে থাকতো একটা মোটা জিনিসের মতো, যেটাকে গলগণ্ড রোগ বলে, সেই জিনিসটি কিন্তু এখন নেই। সেটা আসলে কি? সেটা আসলে এই থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধির ফলে সেই রোগটি হয়। সেই রোগটি কেন হয়? অস্বাভাবিক বৃদ্ধির ফলে, এবং এগুলো সাধারণত আয়োডিনের অভাবেই হয়। তো এখন কিন্তু আমাদের তেমন কোনো আয়োডিনের অভাব নেই, কারণ আমরা আয়োডিন মিশ্রিত লবণ খাচ্ছি। এখন মানুষ সচেতন, আগে কিন্তু মানুষ এত সচেতন ছিল না। এখন তারা কারণ বুঝে এই হিসাবে তারা চলে। তো দেখি এখানে কি আছে, দেখো থাইরয়েড গ্রন্থি। দেখো থাইরয়েড গ্রন্থি কি? তো এই গ্রন্থি যখন এখানে ফুলে যায়, এখানে কিন্তু দেখো এখানে সে একটি মেশিন দিয়ে সে রশ্মি নির্গত করছে। স্ক্রিনে কিন্তু আবার সেটা দেখাবে, অর্থাৎ আমরা থাইরয়েড গ্রন্থির চিকিৎসাটা কিভাবে করতে পারি। দেখো আয়োডিন 131 থাইরয়েড গ্রন্থির কোষ কলা বৃদ্ধি প্রতিহত করে, অর্থাৎ এইখানে কোষগুলোর যে অস্বাভাবিক বৃদ্ধি ছিল সেই বৃদ্ধিটা আমরা রহিত করতে পারি কি দিয়ে? আয়োডিন 131 এটা যদি প্রয়োগ করি, তাহলে আমাদের এখানে যে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় বা অস্বাভাবিকভাবে বেড়ে যায় সেইটা আমরা প্রতিহত করতে পারি। তো আরো কি করা যায় দেখো, এখানে দেখো আরেকটি ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জায়গাটিকে একটি মার্কিং করা হয়েছে, যে এই জায়গাটিতে আসলে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যায়। অনেক ক্ষেত্রে এগুলি হয়, দেখো জমে থাকা রক্ত শনাক্ত করতে, জমে থাকা রক্ত অনেক ক্ষেত্রে আছে, রক্ত জমে থাকে। এখন কিভাবে এটা হয় এটা তো আমরা বুঝি না, বাইরে থেকে তো দেখাও যাবে না। তো এই জমে থাকা রক্ত শনাক্ত করতে এবং চিকিৎসা করতেও কিন্তু আমরা এটা এই আইসোটোপ ব্যবহার করতে পারি। তো দেখি এখানে কি প্রয়োগ করা যায়। এটা কি 32P ফসফেট 32, এটা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এখানে যদি ইনজেকশন পুশ করা হয় তাহলে কি হয়, দেখো ইনজেকশন পুশ করলে পরে এইখানে দেখা যাচ্ছে জমা থাকা রক্তগুলো দেখছো দেখা যাচ্ছে, এবং সেগুলো আর থাকবে না, দেখো রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় এই ফসফরাস 32 এর ব্যবহার করা হয়। এরপরে আরো ব্যবহার রয়েছে, দেখো এখানে গামা রশ্মি উচ্চ ক্ষমতা সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করতেও আমাদের গামা রশ্মি আমরা করতে পারি। এখানে দেখো রয়েছে কি প্লুটোনিয়াম 238 আছে, আইসোটোপ আছে, এখান থেকে গামা রশ্মি নির্গত হলে এটা হয়। এবং এটি একটি হার্টের চিত্র দেখানো হয়েছে। তো হার্টের ভিতরে অনেক সময় পেস মেকার, তোমরা অনেকে হয়তো শুনছো যে পেস মেকার কি করতে হয়, হার্টে কোনো প্রবলেম হলে এগুলি করতে হয়, বিভিন্ন চিকিৎসা করতে হয়। দেখো এই যে এই 238 প্লুটোনিয়াম হার্টে পেস মেকার বসাতে ব্যবহার করা হয়। এই পর্যায়ে দেখি আমাদের জন্য কি আছে, দেখো তো তোমরা একটু জোড়ায় কাজ করে ফেলো। যেখানে দেখো আমি প্লুটোনিয়াম, আয়োডিন, টেকনিশিয়াম, ফসফরাস আর কোবাল্ট এগুলি লিখলাম। তোমরা একটু দেখো যে এগুলি দিয়ে আসলে তোমরা দলে দুজন বিভক্ত হয়ে তোমরা একটু দেখার চেষ্টা করো যে তোমরা কিছু এখান থেকে মনে আছে কিনা, পাঠ্য থেকে তোমরা লেখার চেষ্টা করো। তো দেখো চিকিৎসা ক্ষেত্রে উদ্দীপকের আইসোটোপগুলো
প্রয়োগ দেখো, অর্থাৎ এগুলো আমরা কোথায় কোথায় প্রয়োগ করেছি সেগুলো তোমরা জোড়ায় জোড়ায় কাজটা করে ফেলো। তো দেখো এরপর আছে কি, এতক্ষণ যে আমরা যে আলোচনাটি করলাম সেটি চিকিৎসা ক্ষেত্রে করেছি আইসোটোপের ব্যবহার। শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে তো আইসোটোপ ব্যবহার হয় না, আরো অনেক অনেক ক্ষেত্র আছে। এবারে দেখো আমাদের আছে কৃষি ক্ষেত্রে। এ পাশে দেখো একটি চিত্র তোমাদের জন্য আমি এনেছি। চিত্রটিতে দেখো একটি গাছের পাতা, একটি ধান গাছের পাতা আছে এবং এখানে একটু হালকা কেমন কালার যেন দেখা যাচ্ছে, তোমরা হয়তো ক্লিয়ার নাও দেখতে পারো। এখানে গোলের ভিতরে এখানে একটু অন্য কালার আছে, তার মানে এই ধানের পাতাটিকে পোকামাকড়ে আক্রমণ করেছে। এই পোকামাকড়কে আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা বা মেরে ফেলার জন্য আমরা এই আইসোটোপ এখানে ব্যবহার করতে পারি। তো দেখি এখানে কোন আইসোটোপটি ব্যবহার করা যায়। দেখো উদ্ভিদের ক্ষতিকর পোকা মেরে ফেলতে আমরা এটা ব্যবহার করতে পারি। দেখো ওখানে আছে, দেখো এই দেখো যখনই এখান থেকে আইসোটোপ ব্যবহার করা হয়েছে রশ্মি, তখন কিন্তু এই পোকামাকড় কিন্তু মরি অবস্থা হয়েছে, তাই না? মরি অবস্থা, অর্থাৎ ওই পোকা তখন আর জীবিত থাকতে পারবে না। তো যখনই আমরা প্রয়োগ করলাম ওই পোকাটা তো মরবেই এবং তার পরবর্তীতে দেখো এই যে এখানে এইগুলো আর এখানে যেতেই পারবে না, এখানে প্রতিহত করে দিচ্ছে, দেখছো? এখানে যখনই এটা আক্রমণ করতেছে তখন কিন্তু এটা প্রতিহত করে দিচ্ছে, অর্থাৎ এটার ভিতরে এমন এক প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়েছে যা করতে পারে না, ভিতরে ঢুকতে পারে না। অর্থাৎ আমাদের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তাহলে কিন্তু রোগ ভিতরে যেতে পারে না। ঠিক একইভাবে এই উদ্ভিদটিরও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে, ফলে এটি আর ভিতরে প্রবেশ করতে পারে না। তাহলে কৃষি ক্ষেত্রে দেখলাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তো এরপরে দেখো উদ্ভিদকে আক্রমণকারী জীবাণু থেকে বাঁচাতে আমরা সাহায্য করতে পারি এইভাবে। তো এরপরে আবার দেখো এখানে দেখো ফসফরাস 32 যদি উদ্ভিদের ভিতরে পুশ করা হয়, তাহলে একটি মেশিন আছে, গাইগার কাউন্টার বলা হয় এটাকে। এখান থেকে আমরা এই বৃদ্ধি মানে বেশি বাড়ানো যায়, এই উদ্ভিদ কিন্তু বেড়ে যাবে, খুব বেশি বেড়ে যাবে। যেখানে যখন দেওয়া হবে দেখো দেখবে সহজেই খুব দ্রুত, যদি এটা না দেওয়া হয় তাহলে যেরকম বাড়বে, আর এটা দিলে পরে কিন্তু উদ্ভিদটি দ্রুত বেড়ে যাবে। এখানে ফলন বাড়ে, আবার এটা দিলে ফলন বৃদ্ধি পায়। দেখো ফলনের মানের উন্নতি ও পরিমাণ বাড়াতে ফসফেট 32 যুক্ত ফসফেট ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে সার প্রয়োগ করি, তোমরা নিশ্চয়ই জানো যে সার প্রয়োগ করা হয় আমাদের ফসলের বৃদ্ধি করার জন্য। সেই সারটা আসলে আমরা অনেকে নাম জানি হয়তো, কিন্তু কাজ বুঝি না কি আছে। আসলে এই ফসফেট যুক্ত সার ব্যবহার করলে কি হবে, ফলন বেড়ে যায়। আগেকার দিনে আমাদের জমি ছিল বেশি কিন্তু ফসল উৎপাদন হতো কম, কারণ কি তখন আধুনিক প্রযুক্তি ছিল না। এখন কিন্তু জমি কমে গেছে মানে কি, মানুষ বিভিন্ন রাস্তাঘাট তারপরে বাড়ি ঘর তৈরি করে সেই আবাদি জমিগুলো নষ্ট করে ফেলছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কারণ কি আমাদের এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা অল্প জমিতে অধিক ফলন ফলাতে পারি, সেগুলোই আইসোটোপ দিয়ে আমরা করতে পেরেছি। তো দেখো নিয়ন্ত্রিত গামা রশ্মির সাহায্যে খাদ্য সংরক্ষণ। তো এবারে আমরা দুটো জিনিস দেখলাম, চিকিৎসা ক্ষেত্রে দেখলাম, আমরা দেখলাম ফলন বৃদ্ধি করার জন্য দেখলাম, আরো দেখলাম কি পোকামাকড়ের হাত থেকে উদ্ভিদকে রক্ষা করার জন্য আমরা আইসোটোপের ব্যবহার দেখলাম। তো এক্ষেত্রে দেখো কি আছে, নিয়ন্ত্রিত গামা রশ্মির সাহায্যে খাদ্য সংরক্ষণ। আমরা দেখা যায় একটা জিনিস রেখে দিলে সেটা কি হয়, অনেক সময় পচে যাওয়া মানে কি, ব্যাকটেরিয়া আক্রমণ করে। তো আমরা ওখানে যদি আমরা গামা রশ্মি নির্গত করি তাহলেও কিন্তু আমাদের ওই খাবারটি আর নষ্ট হবে না। তো ঠিক আছে, দেখো এখানে কোভাল্ট 60 একটি আইসোটোপ রয়েছে। এই আইসোটোপ দ্বারা দেখো এই জিনিসটি তোমরা দেখতে পেরেছো, চিনতে পেরেছো, স্ট্রবেরি, তাই না? স্ট্রবেরির উপরে যখন আমরা দিলাম, এখানে দেখো এটা কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ করেছিল এই স্ট্রবেরিটিকে, কয়েকদিন ঘরে থাকলে পরে এটা হয়। তার উপরে যদি আমরা এই কোভাল্ট 60 এই গামা রশ্মি নির্গত করি তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো মারা গেছে, দেখো মৃত্যু ব্যাকটেরিয়া হয়ে গেছে। ঠিক আছে,
তাহলে আমরা দেখো আইসোটোপের ব্যবহার কোথায় কোথায় দেখলাম। চিকিৎসা ক্ষেত্রে অনেকগুলো ব্যবহার দেখেছি, চিকিৎসা ক্ষেত্রে আমরা অনেক ব্যবহার দেখেছি। আমরা দেখেছি ফসলের বৃদ্ধি করার জন্য, তারপরে ফসলের বৃদ্ধি করার জন্য দেখেছি আমরা, আবার দেখছি পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য, আবার আমরা খাদ্যদ্রব্যকে আমরা ব্যাকটেরিয়া থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু গামা রশ্মি নির্গত করে করতে পেরেছি, ব্যবহার করতে পেরেছি। তো এবারে আবার দেখা যাচ্ছে যে এগুলো তো আমাদের গেল। এখন আমাদের আধুনিক যুগ, এখন তো বিদ্যুৎ ছাড়া চলে না। তো বিদ্যুৎ যেভাবে মানুষের প্রয়োজন হচ্ছে, তো বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি বিভিন্ন রকম। অর্থাৎ আইসোটোপে উৎপাদন করলে এখানে অনেক তাপ, যে সোলার চুল্লি আছে, সৌর চুল্লি না চুল্লি, এখানে বলা হয় পারমাণবিক চুল্লি। পারমাণবিক চুল্লির ভিতরে যে আমরা তেজস্ক্রিয় মৌল ব্যবহার করব, সেখান থেকে অনেক তাপ উৎপন্ন হবে বিক্রিয়ার মাধ্যমে। বিক্রিয়ার মাধ্যমে অনেক তাপ উৎপন্ন হয়, সেই তাপ দ্বারা কিন্তু কি করা হয়, পানিকে বাষ্প করা হয়, তারপরে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। তো দেখি এখানে কি করেছি তোমাদের জন্য। আমি দেখো একটি প্ল্যান্ট, একটি বিদ্যুৎ প্ল্যান্ট এখানে তৈরি করা হয়েছে। এখানে এটাই কিন্তু তোমার সেই রিঅ্যাকশনটা হচ্ছে। এখানে পারমাণবিক যে এই বিক্রিয়াগুলো হয়, সেইগুলো নিউক্লিয়ার বিক্রিয়া বলা হয়। এগুলোকে নিউক্লিয়ার বিক্রিয়া করা হলে তখন এখান থেকে অনেক তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হলে সেই তাপ দ্বারা আমরা পানিকে ঘুরিয়ে না ছড়িয়ে পানিকে বাষ্পীভূত করে, সেই বাষ্প দ্বারা টারবাইনকে ঘুরিয়ে আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে। দেখো এই যে এখান থেকে জেনারেটর থেকে যার বাড়িতে আবাসস্থলে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। তো তোমরা এখন কয়েকটি দলে বিভক্ত হয়ে তেজস্ক্রিয় পদার্থের উপকারী এবং ক্ষতিকর প্রভাব উল্লেখ করতে পারো। এখানে কোবাল্ট 60 দেওয়া আছে, এটি দিয়ে আমরা তোমরা কয়েকটি দলে বিভক্ত হয়ে এই জিনিসটি করার চেষ্টা করো। তো দেখি আমরা আজকে কি কি শিখলাম, এখান থেকে একটু প্রশ্ন করে কিছু করা যায় কিনি। দেখো, হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ কয়টি ও কি কি? হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ ছিল কি কি? 3টি ছিল, তাই না? 60টি ছিল, তার ভিতরে 3টি ছিল কিন্তু প্রকৃতিতে পেয়েছি আমরা, আর 4টি গবেষণাগারে প্রস্তুত করা হয়েছে। তো এরপরে হাইড্রোজেনের সর্বমোট আইসোটোপ সংখ্যা কয়টি ও কি কি এবং এদের উৎস কি? তো এটা এই প্রশ্নের উত্তর আমি দিয়ে ফেলছি। সর্বমোট আইসোটোপ হলো 60টি, তার ভিতরে 3টি, যে প্রথম 3টি হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই 3টি প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকি 4টি ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে নিরাময়ে কোন চিকিৎসা প্রদান করা হয়? আমরা দেখেছি গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করতে পেরেছি আমরা। তো এরপরে কোন আইসোটোপ ব্যবহার করে হাড়ের ব্যথা আর চিকিৎসা? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে একটা আইসোটোপ আমরা প্রয়োগ করেছিলাম, তোমরা নামটা একটু স্মরণ করো, দেখো মনে আছে কিনা। তারপরে ফসফরাস 32 এর ব্যবহার কোথায় কোথায় আমরা দেখেছি, মনে আছে যে আমরা ফলন বৃদ্ধি করার জন্য, হাড়ের ব্যথার জন্য, এইগুলো, তারপরে পোকামাকড়ের দমন করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু ফসফরাস 32 এর ব্যবহার করেছি। তো এই অধ্যায়টি আলোচনা করার সময় আমরা কিন্তু কিছু নতুন শব্দ সম্মুখীন হয়েছি। তো শব্দগুলো দেখো, মেটাস্টেবল, লিউকোমিয়া, গাইগার কাউন্টার, ওই যে মেশিনটা, যে মেশিনটির সাহায্যে আমরা দেখেছি যে এটা কতটুকু বৃদ্ধি পায়, পেসমেকার, হার্টে যে পেসমেকার বসায়, কেমোথেরাপি, যেটা দ্বারা আমরা ক্যান্সারের চিকিৎসা করেছি। তো এবারে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। দেখো এখানে একটা চিত্র দেওয়া হয়েছে বাড়ির কাজে, যে এখানে আমাদের গলা আর স্বাভাবিক অবস্থা কিন্তু এই লোকটির গলা নেই, অর্থাৎ এই গলাটি একটু ফুলে গেছে, ঠিক আছে? তো এটি আসলে সেই গলগণ্ড রোগ। তো এক্ষেত্রে দেখো, চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার বিপ্লব এনেছে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। অর্থাৎ আমরা যে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমরা আইসোটোপ ব্যবহার করে, আমরা অনেকগুলো ক্ষেত্র কিন্তু দেখিয়েছি, সেই জিনিসগুলো তোমরা এখানে সুন্দর করে লিখবে, তাহলে প্রশ্নটি উত্তর হয়ে যাবে। তো আজকে বোধহয় আর সময় নেই, তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি তোমাদের ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।